দেখছেন রোডের অবস্থা, মানে 80+90+ হয়ে যেতেছে, কিন্তু কোনো জার্ক নাই, কোনো ভাইব্রেশন নাই। এত সুন্দর একটা রাস্তা। আর এখান থেকে আমি খালি চোখে দেখতে পাইতেছি হচ্ছে সামনে একটা ফ্লাইওভারও আছে। মানে এরকম পাওয়ারফুল বাইক নিয়ে এরকম রাস্তা যদি হয় তাহলে রাইডের মজাটা এমনিতেই একটু বেশি বেশি বেড়ে যায়। 109-10-এ চালাইতেছি, অথচ কোনো ভাইব্রেশন নাই। সুন্দরবন নামে একটা রেস্টুরেন্ট আছে আমার সামনে, এখানে ঢুকে হালকা পাতলা একটু খেয়ে নিছি, কারণ হচ্ছে কাজ সারতে সারতে ক্ষুধা লেগে গেছিল। আর এখানে যেই বাস স্ট্যান্ড আছে, এখান থেকে বাস যায় হচ্ছে বগুড়া, রংপুর, তিস্তা, লালমনিরহাট, আদিতমারি, হাতিবান্ধা, পাটগ্রাম, হাজীগঞ্জ, দই খাওয়া কোনো এলাকার নাম জানতাম না। আর আমার সাইডে একটা ফ্লাইওভার আছে, আমি ফ্লাইওভারের নিচে আসছিলাম, কারণ ওই পাশে হচ্ছে এক্সপ্রেসওয়ে, যদি ফ্লাইওভার দিয়ে যেতাম। আরও বেশ কয়েকটা ফ্লাইওভার আমার পড়বে। আর জায়গার নাম হচ্ছে কি এইটা আপনাদের কাছে আমার প্রশ্ন, যদিও একটু পরে বুঝতে পারবেন। অ্যান্ড 10টা টাকা স্পেশালি আমি পকেটের বাইরে বের করে রাখছি, মানে ছোট পকেটে নিয়ে রাখছি, কারণ হচ্ছে আমার এখান থেকে বের হইতে 10 টাকা আবার টোল দিতে হবে। আজকের প্রশ্ন এটাই ভিডিওর শুরুতে, যে আমি এখন আসি কই অ্যান্ড যাচ্ছি কোন দিকে। ভিডিওর লাস্টে যদিও বুঝে যাবেন, বাট তারপরেও একটা প্রশ্ন রেখে দিলাম। আর এখানে বাইকের শোরুম আছে, বাইকার ব্রাদার্স, নিউ আল আমিন মোটরস। যাক, আর হিন্টস দিলে আপনারা বুঝে যাবেন, বাকিটা আপনারা বের করে নেবেন কোন জায়গায়। উঠে গেছে অলরেডি এক্সপ্রেসওয়েতে। ঢাকার এত আশপাশে এরকম একটা এক্সপ্রেসওয়ে আছে, এত সুন্দর, এটা আমরা অনেকেই জানি না যারা এদিকটায় না আসি। এই একটা রাস্তা যেখানে মোটামুটি 80-90-তে সুন্দর ক্রুজ করে আপনি চলতে পারবেন। বিশেষ করে ঢাকা থেকে যখন এদিকে ঢুকছি তখনকার রাস্তাটা একটু বেশি ফাঁকা ছিল। বের হওয়ার রাস্তাতে একটু সিএনজি রিক্সার চাপটাপ আছে, আর অটো রিক্সাগুলো একটু রিস্কি। কিন্তু যখন ঢুকতেছিলাম তখন ভাই 100, 2, 3, 4, 5-এ সুন্দর বাইক চলছে, মানে বোঝার কোনো উপায়ই নাই। রাস্তা এত সুন্দর, সুপার একটা ব্যাপার। মাঝখানে গাছ টাছ লাগাইছে, দেখছেন রোডের অবস্থা, মানে 80+90+ হয়ে যেতেছে, কিন্তু কোনো জার্ক নাই, কোনো ভাইব্রেশন নাই। এত সুন্দর একটা রাস্তা। আর এখান থেকে আমি খালি চোখে দেখতে পাইতেছি হচ্ছে সামনে একটা ফ্লাইওভারও আছে। মানে এরকম পাওয়ারফুল বাইক নিয়ে এরকম রাস্তা যদি হয় তাহলে রাইডের মজাটা এমনিতেই একটু বেশি বেশি বেড়ে যায়। 109-10-এ চালাইতেছি, অথচ কোনো ভাইব্রেশন নাই। রিস্ক একটাই, এই যে এরকম মানুষ হুটহাট পার হয়, আর রিক্সা হুটহাট ইউটার্ন নেয়, বিশেষ করে ব্যাটারি রিক্সা যেগুলা। আবার কিছু উল্টাও চলে, এরকমও দেখছি। মূলত হচ্ছে দুপুরের পরে একটা কাজে এদিকে আসছিলাম, একটা বাইকের চাবি কালেক্ট করার জন্য। আর তারপরে গিয়ে হচ্ছে এখান থেকে এখন ফিরতেছি। আর তাড়াহুড়া করে বের হওয়ার কারণে খাওয়া দাওয়াটাও করতে পারছিলাম না, এই কারণে হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। এই একটা রাস্তা, এই রাস্তায় আমি আমার লাইফের ফার্স্ট আসছি কত সালে হবে, 2008 বা 2009। তখন আমার হিরো হোন্ডা হাঙ্ক ছিল। এই বিজিবির চেকপোস্ট এলাকাও আছে, হঠাৎ করে দেখলে মনে হবে যে কোনো বর্ডার এলাকা। এটা যেটা বলতেছিলাম, 2008 বা 2009 যখন আসছিলাম তখন এই রাস্তাটা, এখন তো 4টা লেন, 2টা মেইন আর 2টা হচ্ছে সার্ভিস লেন, মোট 4টা। 2008-এ হচ্ছে এই একটা রোড যতটুকু মাঝখানের, এর চেয়েও চিকন রাস্তা ছিল, এটা দিয়ে যাইতে হইতো, এটা দিয়ে আসতে হইতো। আমি সম্ভবত 10টা বা 10:15-টার দিকে এখানে একজনকে নামায় দেওয়ার জন্য আসছিলাম। আর এখান থেকে যখন ফিরতেছিলাম, ভাই রোডঘাট এত খারাপ, আর গাড়ি ঘোড়ার পরিমাণ এত কম, অল্প কিছু ট্রাক ছিল, অ্যান্ড প্রচণ্ড পরিমাণ ছিনতাইয়ের একটা ভয়ও ছিল এই রোডটাতে। বাট এখন অনেকটাই সেফ হয়ে গেছে, এখন আর ওরকম ছিনতাইয়ের ভয় পাওয়া লাগে না, আর ছিনতাইয়ের ঘটনা ওরকম শুনি না। আগে আবার মানুষ এখানে গুমও হয়ে যেত, এরকম একটা প্রবাদ ছিল যে এখানে গেলে মানুষ গুম হয়ে যায়। তবে ধীরে ধীরে এই সমস্ত জায়গাগুলো অনেক উন্নত হয়ে গেছে, দেখলেই বোঝা যেতেছে। রাস্তা উন্নত হয়েছে, বাট রাস্তার পাশে এখনো পর্যন্ত আমরা উন্নত হইতে পারিনি। অনেক জায়গায় অনেক ময়লা টয়লা, পলিথিন ফেলে আমরা ডাস্টবিন করে রাখছি, এটাই হলো সমস্যা। আর এইদিকে শীতের ব্যাপারটা একটু বেশি বোঝা যাইতেছে। এখন সময় কয়টা বাজে, 3:53 এখন সময়। এই হলো অবস্থা। আর এমপিটাকে নিয়ে নিছি, এমপিটা তো বেশ কয়েকদিন ছিল মিরপুরে, এমপিটাকে নিয়ে এখানে বের হয়ে গেছি। ভাবছিলাম নেয়া থেকে শুরু করে সব কিছুর ভিডিও করব, কিন্তু এমন একটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর ওই সমস্ত ব্যাপারগুলো ভিডিও করতে পারি নাই।
মানুষ অনেক সময় বাইক বিক্রি করলে একটা বাইকের চাবি দেয়, আরেকটা দেওয়ার কথা ভুলা যায়, এই কারণে ওইটা কালেক্ট করা একটু টাফ হয়ে যায়। সবই সুন্দর এখানের, কিন্তু ওই যে সাইডে একটু ময়লার স্তূপ দেখা যাইতেছে বিভিন্ন জায়গায়। আর মেইন রোডটা সুন্দর, সাব রোডগুলো দেখতেছি একটু বেশি চিকন চাকন। এই যে দেখেন এদিকে, এই যে ভাই দেখেন একজন দৌড় দিচ্ছে, আরেকজনও দৌড় দিতেছিল। এই হচ্ছে এই রোডের রিস্ক। যাক, এতক্ষণে যদি বুঝে গিয়ে থাকেন আমি কোন জায়গায় আছি তাহলে কমেন্ট করে দিয়েন, আর যদি না বুঝে থাকেন তাহলে এবার বুঝে যাবেন। আমি হচ্ছে সাইনবোর্ড দিয়ে বের হইতেছি। এখন বাম দিকে যদি যাই তাহলে হচ্ছে আমি ঢাকার দিকে ঢুকবো। ওকে, আমরা ঢুকে গেছি অলরেডি হচ্ছে মেয়রহানি ফ্লাইওভারের যেই ঢাল, মানে যেই জায়গাটা বর্ডার, এই যে বর্ডার দিয়ে রাখছে দুই পাশে এইখানে। কিন্তু এখানে একটা কাহিনী আছে। আজকে নিউ মার্কেটের ওইদিকে কি যেন একটা মিটিং বা কোনো কিছু হইতেছে, কোনো একটা শ্রমিক বা ওই দলের, ওইটার জন্য আসার টাইমে ওইদিকে জ্যাম দেখছি। আর এই রোডটা তো একদম ফাঁকাই ছিল। দেখি তো সামনে একটু উকি দিয়ে, ও সামনেও ফাঁকা আছে। এই জায়গার ঝামেলাটা হইতেছে এখান থেকে ওই যে লোক উঠে বাসে, লোক উঠার কারণে এই জায়গাটা পুরো জটলা বাইতা। দেখেন অবস্থাটা কি হয়েছে। এই মেয়রহানি ফ্লাইওভারের একটা কাহিনী শোনাই আপনাদেরকে। R15 তখন প্রথম কিনি, মোটামুটি বাইক চালানোর অনেক দিনের গ্যাপের পর জিক্সারের পরে R15 ভার্সন 3 পাওয়ারফুল থাইল্যান্ড এডিশন। আর আসছিলাম এদিকে ঘুরতে মাওয়া থেকে যখন বের হইছি, ফেরার পথে হচ্ছে যে জায়গাটায় ফ্লাইওভারে উঠে বাম দিকে একটা সুন্দর কর্নারিং আছে। বিশেষ করে এই ইসের মধ্যে মেয়রহানি ফ্লাইওভারে বেশ কিছু বড় বড় কর্নারিং আছে, ছোট ছোট না, বড় বড় সুন্দরভাবে কর্নারিং করা যায়। ওই সমস্ত জায়গাগুলোতে বেশি স্পিড তুললে হঠাৎ কর্নারিং গুলা যখন চলে আসে, টার্নিংগুলো যখন চলে আসে, তখন বাইক কিন্তু অনেক কাজ করতে হয়। আর যখন হঠাৎ করে আপনি একটা পাওয়ারফুল বাইক ধরবেন, ওই বাইকটার ব্যালেন্সের সাথে আপনি অতটা আসলে এটাতে কি বলে যেন সিঙ্ক করা থাকবেন না, আসলে বাংলাটা মনে পড়তেছে না, মানে মিলিত থাকবেন না, ওটার সাথে অভ্যস্ত থাকবেন না। মূল কথা যেটা দেখা যাবে যে হঠাৎ কর্নারিং করতে গেলে বা টার্নিং নিতে গেলে আপনাকে কতটুকু কাজ করতে হবে ওটা যদি না বুঝতে পারেন, আর যদি এরকম ভয় ঢুকে যায় যে আর একটু কাজ করলে স্লিপ করবে বা কিছু একটা, সেক্ষেত্রে আপনি না পারবেন কাজ করতে, না পারবেন ওই টাইমে ব্রেক করে ঠিক করতে। আর বাইক ব্রেক করলে কিন্তু আবার সোজা হয়ে যায়, মানে কর্নারিং করতে যায় যদি ব্রেক করেন একটু বেশি প্রেসারে, তাহলে বাইকটা আবার সোজা হয়ে যাবে, মানে হলো বাইক সোজা চলা শুরু করবে, তাহলে আর টার্নিংটা নিতে পারবে না। আর যদি বাইক টার্নিং না নিতে পারে তাহলে আপনি এই যে এই সমস্ত ওয়ালের সাথে যায় একদম। আমার একবার এরকম হয়েছিল আর কি, প্রথম যখন R15 চালাই এই মেয়রহানি ফ্লাইওভারের উপরেই। এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এজন্য হঠাৎ করে যদি কোনো পাওয়ারফুল মেশিন চালাইতে যান তাহলে চেষ্টা করবেন কি জানেন, চেষ্টা করবেন হচ্ছে টার্নিং দেখলে একটু আগে থেকে স্লো করার। ওই যে রসি হওয়ার জন্য কাজ করেন না, যদি একটু হিতে বিপরীত হয়ে যায় ভাই পা থাকবে না, কারণ এইগুলোর সাথে ঘষা খেলে হাত পা গাল কাঁধ হাড্ডি না ভাঙলেও অবস্থা খারাপ হয়ে যাবে। যাক, এখনো পর্যন্ত ভিড়ভাড়টা মোটামুটি কমই আছে দেখা যাইতেছে। আর আরেকটা জিনিস সতর্কতা হচ্ছে এই যে এই জিনিসগুলা, এগুলার মাঝখানে চাক্কা ফালায়েন না, শুকনা দিন হোক আর বৃষ্টির দিন হোক। বৃষ্টির দিন হলে তো একদম মরণ, আর শুকনা দিনেও এগুলার মাঝখানে চাকা পড়লে এরকম করে বিশেষ করে অনেক লোক এই জায়গায় আটকা পড়ে যায়, যাদের বিশেষ করে বাইকের চাকা হচ্ছে চিকন। আর আমাদের দেশে বেশিরভাগ বাইকের সামনে চাকাই হচ্ছে 100 সেকশনের বা 90 সেকশনের, হায়েস্ট 110 সেকশন এখন আসছে। সেখানে এই সমস্ত জায়গায় পড়লে আপনার বাইকের ব্যালেন্স হারানোর পসিবিলিটি অনেক বেশি থাকবে। এই ধরনের লোহাগুলা চেষ্টা করবেন একটু অ্যাঙ্গেলে যায় পার করতে, সোজা পার করতে গেলে বিপদ আছে। বিশেষ করে যারা মাওয়া যায় ওই লাস্ট মোড়ে গিয়ে এই ঝামেলাটায় অনেকেই পড়ে। এই হচ্ছে অবস্থা। রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে শহর কেন, শহরের বাইরে থেকে শহরে ঢোকাটাও আসলে অনেক বেশি ইজি। নারায়ণগঞ্জ থেকে এখানে আসতে কতক্ষণ লাগলো? আমি অলরেডি টোলের কাছাকাছি চলে আসছি। সর্বোচ্চ গতিসীমা দিয়ে রাখছে 60, আর 4:04 এখন বাজে। তাহলে বুঝেন 10-15 মিনিটে আসলে এই সমস্ত জায়গায় চলে আসা সম্ভব। মোটামুটি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসে অফিস করা খুবই ইজি যদি জ্যামটা না থাকে। বাট জ্যামের কারণে এই দূরত্বটাই 2 থেকে 3 ঘন্টার দূরত্বে মাঝে মধ্যে রূপান্তরিত হয়ে যায়। আরে ভাই সেই জ্যাম লাগছে তো, এটা ওই যে নিউ মার্কেটের মিটিংয়ের কারণেই সম্ভবত জ্যামটা লাগছে। আর বামে হচ্ছে গুলিস্তান নামার রাস্তা। আমি গুলিস্তান যদিও নামবো না, আমি নামবো একবারে ঢাকা ইউনিভার্সিটির ওই কোনা দিয়ে, মানে চানখার পুলের ওই দিকটা দিয়ে যেই মাথাটা নামছে ওদিক দিয়ে নামবো। তাহলে এক কাজ করি, আমি ডানেই থাকি। টোলের টাকা চাইলে আপনারা এখানে রাখতে পারেন, এইভাবে মোটামুটি অনেক বাতাসেও এই টাকা উড়ে যায় না। আপনি এখানে রাখলে সুবিধা হচ্ছে, দেখেন ইজি এটা দিয়ে দেন এটারে আবার এখানে লাগায় ভালো মতো আচ্ছা লাগে, এটা আর জরুরি না। আরে মানুষ দেখেন এখানে সব ফালায় টালায় কি করছে, মানে নিয়েই ফালায় দিচ্ছে। ময়লা করার জন্য আমরা জাতি হিসেবে কিন্তু বেশ একটা ভালো মানে অ্যাক্টিভ ভূমিকা পালন করি।
শহর কিভাবে নোংরা করা যায় পৃথিবী চাইলে আমাদের কাছ থেকে শিখতে পারে। তুমি ভালো মতো লাইগা থাকো, তুমি উইরা যদি শহর নোংরা করো আমার মানিজ্যটা এখন পুরা যাবে। আর একটা জিনিস আমার মনে হয় এটা একটু রং ডিসিশন হয়ে গেছে, রং পরিকল্পনা হয়ে গেছে। সেটা হইল যে এই জায়গাটা কিন্তু একটু বেশি চিকন বানায় ফেলছে মাঝখানে, তো তাও এই ডিভাইডারগুলো দেওয়াতে রিস্ক একটু কমছে যে সামনাসামনি সংঘর্ষটা হচ্ছে না। এখানে এমন একটা অবস্থা হয়েছে যে একটু চওড়া গাড়ি যদি হয় তাহলে এখানে তো দুইটা গাড়ি ওভারটেক সম্ভবই না, একটা গাড়ি চললে একটা মোটরসাইকেল ওভারটেক করাও কষ্ট হয়ে যায়। আর যদি কোনো প্রাইভেট কার একটু ঘাওড়া টাইপের হয় সে সাইড না দিলে মানে পুরো মোটরসাইকেলে জ্যাম লেগে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এটা আরেকটু মোটা করা দরকার ছিল। কেন কোনো কারণে যদি এখানে একটা গাড়ি নষ্ট হয় তাহলে কি হবে অবস্থাটা একবার চিন্তা করছেন। এখানে র্যাকারও আনা যাবে না, কিছু না, ধাক্কা দিয়ে এটারে কেমনে কি মানে পুরা পেছনে কিন্তু জটলা বেজে যাবে। সময় এখন যখন হচ্ছে 4:12, তখন আমার পেছনে ওইটা হলো দোয়েল চত্বর। আর এই যে মিটিং টিটিং করে অনেকে বের হইতেছে এখান থেকে ট্রাকে ভরে ভরে। আমি মনে হয় মিটিং থেকে বের হয়ে যেতে পারছি। আর এখানে যে গাড়িটারে এত থামানো কেন জানেন? কারণ এখানে যে ঘর সাজানোর বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায়। অনেক ছোটবেলা থেকে আমি দেখি এই জিনিসগুলো আসলে এখানে যে পাওয়া যায়। বাবুই পাখির বাসা থেকে শুরু করে রবীন্দ্রনাথের মাথা পর্যন্ত সবকিছু এখানে বিক্রি হয়। একদিন আসতে হবে ঘর সাজানোর কিছু টুকটাক জিনিসপত্র এখানে কেনার জন্য। একসময় এখানে ছোটোখাটো গাছ, ক্যাকটাস এগুলোও পাওয়া যেত, এখন মনে হয় পাওয়া যায় না। একটা আয়নাও কিনতে হবে আমার ঘরের জন্য বড় সড়ো। এটা হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একদম পাশে। এখানেও খুনি হাসিনা লিখে রাখছে। আরে আচ্ছা চলেন আমরা এদিক থেকে বের হই। এই যে গাছের দোকান বলছিলাম না, এখানে গাছের দোকান কিন্তু এখনো পর্যন্ত আছে। ও শহরটা আজকে ঠান্ডা, শহরটা আজকে সুন্দর, শহরটা আজকে কোমল একটা পরশ দিচ্ছে। মানে রাইড করতে ওরকম বিরক্তি লাগতেছে না। টুকটাক জ্যাম নাই যে তা না, সিগন্যাল আছে, ওরকম আহামরি জ্যামে পড়তেছি না। 4:41 বাজে এখন সময়। নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতে যতক্ষণ সময় না লাগলো ভাই, ঢাকার ভিতরে থেকে ঢাকা পৌঁছাইতে তার চেয়ে বেশি সময় লেগে যেতেছে। এখনো পর্যন্ত হচ্ছে আমি এই যে আইডিবি ভবনের যেই ইটা আছে মেট্রো রেলের নিচে, পিলার নাম্বার P633 366। একটা ভালো জিনিস হয়েছে কিন্তু, কালকে আমার বন্ধু মোস্তাক ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলতেছে মামা একটা জিনিস জানো, মিরপুরে এখন তো সবাই পিলার নাম্বার দিয়ে ঠিকানা বলে। আসলে ব্যাপারটা অনেক মজার, ব্যাপারটা অনেক শেখার একটা ব্যাপার আছে যে এই পিলার নাম্বার দিয়ে যেহেতু আমরা ফুল একদম মিরপুর থেকে উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত ঠিকানা বলতে পারি। শুধু মিরপুর না, এদিকে আরো যতটুকু পর্যন্ত গেছে। আরেকটা জিনিস কিন্তু আমরা করতে পারি, প্রত্যেকটা রাস্তায় যদি এরকম একটা নাম্বার থাকে, প্রতি 100 ফিট বা ধরেন প্রতি 200 ফিট পর পর যদি একটা এরকম নাম্বার থাকে, যে নাম্বারটাই হলো বোঝা যাবে যে আসলে ধরেন একটা রাস্তা 60 ফিট, রাস্তাটাই ধরেন 60 ফিট রাস্তায় 60 ফিটে একদম শুরুতে 1, তারপরে 100-তে যায় 100, 200-তে যায় 200, বা 100-তে 1, 200-তে 02, 300-তে 03, তাহলে চেনানোটা অনেক ইজি হবে। দেখেন পাকা মসজিদ থেকে ছাপড়া মসজিদ, যদি কারো বাসা মসজিদের কাছে হয় তাহলে ঠিক আছে, যদি দুই মসজিদের মাঝখানে হয় তাহলে কিভাবে বোঝাবে বলেন? বোঝানোটা একটু টাফ হয়ে যায়। এই জন্য যদি এরকম নাম্বার করে দেওয়া হয় না পিলারের মতো, যেটা হলো হাইওয়েতে থাকে মাইলস্টোনের মতো, তাহলে খুব ইজি হবে যে হ্যাঁ এত নাম্বার রাস্তার, এত নাম্বার ওই মাইলস্টোন থেকে ডানে যাও বা বায়ে যাও, এভাবে চেনানোটা ইজি হবে। বা এত নাম্বার মাইলস্টোনের কাছে আমি আছি, এখানে আসো। আচ্ছা এইখানে নর্মালি হিজড়ারা থাকে, ট্রান্সজেন্ডার, আজকে এই পাশটায় নাই। আমি টাকাও বের করে রাখছিলাম এখানে, আমি দেখতেছিলাম যে কতটুকু বাতাসে টাকা উড়ে। টাকা আসলে উড়ে না, 80-90 উঠাইলেও টাকা উড়ার কোনো চান্স নেই এখান থেকে। কারণ এখানে হিজড়াগুলো অনেক ভদ্র, একবার টাকা চায় আপনি না করলে দ্বিতীয়বার আর ঝামেলা করে না। বাট আমি দেখছি 300 ফিটে ঢোকার টাইমে যে ফ্লাইওভারটা, ওই ফ্লাইওভারে উত্তরা থেকে ঢোকার টাইমে ওইখানে ভাই গাড়ি টাড়ি থামাইলে নাইচা টাইচা টাকা নিয়েই ছাড়ে। সেই জায়গায় এখানে ভদ্র, এই জন্য আমি এর আগেও জিনিসটা চেক আউট করছি, যেন টাকা বের করে রাখছিলাম যে আজকে দিব, আজকে কেউ নাই। দেখেন আজকে আমি হেল্প করতে চাইতেছি অথচ হেল্প করতে পারতেছি না। আজকে হচ্ছে আমি সাহায্য করতে চাইতেছি অথচ সাহায্য করতে পারতেছি না। এরকম অনেক কিছুই আছে যেটা সময়ের কাজ আসলে সময়ে করা লাগে। সময় গেলে সাধন হবে না, একটা কথা আছে না, সেই সাধন আসলেই সময় গেলে হবে না। এই জন্য সময়ের কাজ আসলে সময়ে করাটাই উচিত। আপনি যে কাজটা আজকে রেখে দেবেন, কালকে হয়তো আপনি যখন করতে যাবেন তখন ওই কাজটা আপনি নাও করতে পারেন বিভিন্ন প্রতিকূলতার কারণে। ঠিক যেমন আজকে আমি হেল্পটা করতে পারলাম না, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে সময়ের কাজ সময়ে করতে হবে, যেটা মুরব্বীরা সবসময় বলে। যাই হোক, আমরা ভিডিওর একদম লাস্টের দিকে চলে আসছি। আজকের ভিডিওতে তেমন ইন্টারেস্টিং কিছু না থাকলেও একটা সুন্দর রোড শেয়ার করতে পারছি। অ্যান্ড যেহেতু আজকে আমি এখানে গেলাম, সেহেতু এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজেরও একটু ভালো লাগা কাজ করতেছে। সুন্দর একটা ওয়েদারে, সুন্দর একটা রাস্তায়। তাহলে আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে
দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল প্রো। Check the mic and make sure it sound right, boys.